বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মদতপুষ্ট দলগুলোর ঘুম হারাম হয়ে গিয়েছে। কারণ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব নির্বাচনের একটি সম্ভাব্য তারিখ ঘোষণা করে দিয়েছেন। আর জাতীয় নির্বাচনের কথা আসলেই বাংলাদেশের সাধারণ মানুষের মাথায় দুইটা দলের নাম অটোমেটিক্যালি চলে আসে, আওয়ামী লীগ এবং বিএনপি। আওয়ামী লীগকে ইতিমধ্যে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। সুতরাং আগামী নির্বাচনে যদি অলৌকিক কিছু না ঘটে তাহলে তাদের অংশগ্রহণ করার সম্ভাবনা একদমই নাই। আর রইল বিএনপি। এই বিএনপিকে কিভাবে সরকারে আসা থেকে দমানো যায় তার ফাঁকফন্দি খুঁজছে বর্তমান কিংস পার্টিগুলো। সেই ফাঁক ফোকরের একটা হলো জাতীয় নির্বাচনে পিআর সিস্টেমে নির্বাচনের দাবি। গত 28শে জুন শ্রদ্ধেয় চরমোনাইয়ের পীর জনাব রেজাউল করিম সাহেবের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে একটি বিশাল জনসমাবেশের আয়োজন করেন, যেখানে সমমনা অন্যান্য দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিল। সমাবেশে তারা সমসুরে জাতীয় নির্বাচনে পিআর সিস্টেমের দাবি জানিয়েছেন। তাছাড়া পরের দিন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন ঐক্যমত্য কমিশনের সভায়ও স্পষ্টভাবে জানিয়ে দেন পিআর সিস্টেম ব্যতীত জাতীয় নির্বাচন সুষ্ঠু বা অবাধ হওয়া সম্ভব না। এই পিআর সিস্টেমটা কি? বাংলাদেশের 90 থেকে 95% সাধারণ মানুষ এখনো জানে না পিআর সিস্টেম কি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি পিআর সিস্টেম সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব। আশা করি সাথেই থাকবেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সেতুর কথনে। পিআর এর বিস্তারিত হলো প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম। সহজ বাংলায় বলতে গেলে যে দলগুলো জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে তারা শতকরা যে ভোটটা পাবে তার উপর নির্ভর করে তাদের মধ্যে আসন বন্টন করা হবে। এইটা হলো পিআর সিস্টেম। আরও বিস্তারিতভাবে যদি বলি, পিআর সিস্টেমে মূলত কোনো জনপ্রতিনিধিকে ভোট দেওয়া হয় না, ভোট দেওয়া হয় মূলত রাজনৈতিক দলগুলোকে। বাংলাদেশে যে কয়টি রাজনৈতিক দল আছে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে। পুরো বাংলাদেশে তাদের মার্কার উপরে নির্বাচন হবে, যেখানে ব্যক্তির রিপ্রেজেন্টেশনের কোনো প্রয়োজন নাই। ধরুন বাংলাদেশে বর্তমানে 300 আসন আছে। এই 300 আসনের বিপরীতে রাজনৈতিক দলগুলো একটি লিস্ট জমা দিবে। সেখানে 300 জনের নাম হতে পারে, 250 জনের নাম হতে পারে, 200 জনের নাম হতে পারে। তারপর তারা শতকরা হারে যে পরিমাণ ভোট পাবে সেই অনুযায়ী তারা জাতীয় আসন পাবে এবং ওই আসনগুলোতে ওই লিস্ট থেকে তারা এমপি নির্বাচন করবে। এই পিআর সিস্টেমে মূলত জনগণের ভোটকে অত্যন্ত সম্মানজনক হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু বাংলাদেশের মতন গণতান্ত্রিক দেশে পিআর সিস্টেমের কিছু ভালো দিকও আছে, কিছু খারাপ দিকও আছে। এই পিআর পদ্ধতির নির্বাচন আবার দুই প্রকার। একটা হলো সমগ্র দেশে পিআর পদ্ধতিতে নির্বাচন, আরেকটা হলো কিছু কিছু আসন ব্যতীত বাকি আসনগুলোতে পিআর পদ্ধতির নির্বাচন। এখন কিছু আসন কেন বাদ দেওয়া লাগবে? বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে বরাবরই দেখা যায় 2-1টা আসন থেকে প্রতিবারই স্বতন্ত্র প্রার্থী পাশ করে এমপি হয়। এখন যেখানে স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করবে সেইখানে অন্যান্য দলগুলো তাদের প্রার্থী দিবে, সেইখানে সরাসরি নির্বাচন হবে এবং সেই আসনগুলো থেকে সরাসরি ভোটের মাধ্যমে ব্যক্তি নির্বাচিত হয়ে
এমপি হিসেবে মনোনীত হবে। বাকি যেই আসনগুলোতে কোনো স্বতন্ত্র প্রার্থী থাকবে না, সেই আসনগুলোতে কোনো ব্যক্তিকে মনোনীত করা হবে না। সেই আসনগুলোতে শুধুমাত্র মার্কার উপরে নির্বাচন হবে। এই মার্কার উপরে ভিত্তি করে যে যত শতাংশ ভোট পাবে তার পরবর্তীতে সেই শতকরা হারে ওই রাজনৈতিক দলগুলোকে আসন বন্টন করা হবে। এখন কথা হলো, কিংস পার্টি বা ছোট দলগুলো কেন পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন চাচ্ছে? আপনি একটা জিনিস দেখেন, জামাতি ইসলামীর সমগ্র বাংলাদেশে প্রচুর পরিমাণ ভোটার আছে, কিন্তু সরাসরি নির্বাচন করলে তারা 15, 20, 25টা আসনে নির্বাচিত হয়ে আসতে পারে। বাকি যেই ভোটগুলো জামাতি ইসলামীর পক্ষে পড়ে সেই ভোটগুলো নষ্ট হয়। অন্যদিকে মাহমুদুর রহমান মান্নার মতন জাতীয় নেতা আজ পর্যন্ত কখনো সংসদে যেতে পারেনি সরাসরি নির্বাচনে জয়ী না হতে পেরে। এই ক্ষেত্রে পিআর সিস্টেম অত্যন্ত কার্যকরী। পুরো বাংলাদেশ থেকে যদি ছোট দলগুলো 2% বা 5% ভোট তাদের ব্যালটে নিতে পারে, তাহলে তারা শতকরা হারে সংসদে 2-1টা আসনে প্রতিনিধি দিতে পারবে। সেই জন্য তারা জোর গলায় পিআর সিস্টেমে জাতীয় নির্বাচনের দাবি জানাচ্ছে। অন্যদিকে নবগঠিত এনসিপি, যারা পুরো বাংলাদেশে জুলাই আন্দোলনের পরে মোটামুটি একটা ভালো অবস্থান তৈরি করে নিয়েছে, কিন্তু এখন পর্যন্ত জাতীয় নির্বাচনে সরাসরি ভোটের মাধ্যমে বিজয়ী হয়ে এমপি হওয়ার মতন যোগ্যতা খুব কম নেতাই অর্জন করেছে। তাদের হাতে সময় যেহেতু খুব কম, কিন্তু তারা মনে করছে তাদের পুরো বাংলাদেশে শুভাকাঙ্ক্ষী বা ভোটার অনেক বেশি, তাই তারাও চাচ্ছে যাতে পিআর সিস্টেমেই নির্বাচনটা হয়। এতে তাদের লাভ হবে কি, তারা যদি পুরো বাংলাদেশ থেকে 10% ভোটও তাদের ব্যালটে কাভার করতে পারে, তাহলে তারা ওই 10% হারে পরবর্তী সংসদে তাদের প্রতিনিধি দিতে পারবে। অন্যদিকে বাংলাদেশের সংখ্যালঘুরা কখনোই সরাসরি নির্বাচনের মাধ্যমে এমপি হয়ে সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পায় না। পুরো বাংলাদেশে যদি পিআর সিস্টেমের নির্বাচন হয়, তাহলে তারাও তাদের প্রতিনিধি দিয়ে পুরো বাংলাদেশ থেকে ভোট দিয়ে তাদের প্রতিনিধিকে এই সিস্টেমে সংসদে পাঠাতে পারবে এবং তাদের একটা জায়গা হবে। তাই ছোট রাজনৈতিক দলগুলো, নবগঠিত এনসিপি এবং সংখ্যালঘু সম্প্রদায়গুলো জোর দাবি জানাচ্ছে যাতে পরবর্তী জাতীয় নির্বাচন অবশ্যই পিআর সিস্টেমে হয়। কারণ আপনারা ইতিমধ্যে বুঝে গিয়েছেন, পিআর সিস্টেমে যদি নির্বাচন হয় তাহলে সংখ্যালঘুদের সংসদে জায়গা করে নেওয়ার সুযোগ হবে। ছোট রাজনৈতিক দলগুলো যেমন চরমোনাই হুজুরের ইসলামী আন্দোলন বাংলাদেশ, যারা আজ পর্যন্ত জাতীয় সংসদে তাদের প্রতিনিধি দিতে পারেনি, তারাও সংসদে হয়তো একটা জায়গা করে নিতে পারবে। জামাতি ইসলামী, যাদের বিশাল একটা ভোট ব্যাংক আছে, তারা সরাসরি নির্বাচনে যে পরিমাণ আসনে বিজয়ী হয়, পিআর সিস্টেমে তার চাইতে বেশি আসনে তারা তাদের প্রতিনিধি সংসদে দিতে পারবে বলে তারা আশা করছে। অন্যদিকে এনসিপি পুরো বাংলাদেশে নতুন করে তরুণদের মাঝে যে জোয়ার সৃষ্টি করেছে, তা যদি নির্বাচন পর্যন্ত ধরে রাখতে পারে, তাহলে এনসিপিও জাতীয় সংসদে মোটামুটি একটা ভালো অবস্থান তৈরি করে নিতে পারবে এই পিআর সিস্টেমের মাধ্যমে। অন্যদিকে পিআর সিস্টেমের কিছু দুর্বলতাও আছে। যদি কোনো ব্যক্তিকে এমপি হিসেবে নির্বাচিত করা না যায়, তাহলে এমপির সাথে জনগণের দূরত্ব বাড়বে। অর্থাৎ আমি ভোট দিচ্ছি কোনো দলকে, সে তার ইচ্ছা মতো একজনকে আমার এমপি হিসেবে নির্বাচিত করে দিল, কিন্তু তার সাথে জনগণের
সরাসরি বা প্রত্যক্ষ কোনো যোগাযোগই নাই, সেই ক্ষেত্রে জনগণ স্বাভাবিকভাবে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হওয়ার একটা আশঙ্কা থেকেই যায়। অন্যদিকে পিআর সিস্টেমের নির্বাচন হলে কোয়ালিশন সরকার গঠিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কোয়ালিশন সরকার কখনো স্বাধীনভাবে কাজ করতে পারে না, তাদের কিছু বাধ্যবাধকতা থেকেই যায়। সুতরাং এই সরকার দুর্বল হয় এবং দেশের জন্য এইটা কখনোই মঙ্গলজনক হয় না। আপনি একটা জিনিস দেখেন, পৃথিবীর যে গণতান্ত্রিক দেশগুলো পিআর সিস্টেমে জাতীয় নির্বাচন করে থাকে, জার্মানি, সুইডেন, ইসরায়েল, অর্থাৎ পৃথিবীর উন্নত দেশগুলোই এই পিআর সিস্টেমে গণতান্ত্রিক নির্বাচন করে থাকে। কারণ কি জানেন? তাদের দেশে সরকারি এমপি হওয়াটা শুধু একটা চাকরির সমান। তারা কখনো এমপি হয়ে দুর্নীতি করবে অথবা নিজের আখের ঘুচাবে সে চিন্তা করে রাজনীতি করে না। তারা শুধুমাত্র দেশের সেবা করার জন্য রাজনীতি করে থাকে। তাই তাদের দেশে এইটা 100% কার্যকরী একটা নির্বাচনী সিস্টেম। কিন্তু বাংলাদেশের মতন তৃতীয় বিশ্বের একটি দেশে পিআর সিস্টেম মোটেও আদর্শ নির্বাচনী সিস্টেম হতে পারে না। কারণ বাংলাদেশের মানুষের এখনও জনপ্রতিনিধির সাথে সরাসরি যোগাযোগ থাকার প্রয়োজনীয়তা আছে। জনগণ তাদের সুবিধা ও অসুবিধা জনপ্রতিনিধির সাথে সরাসরি যদি আলোচনা করতে না পারে, তাহলে তারা সরকারি সুযোগ সুবিধা প্রাপ্তি থেকে বঞ্চিত হওয়ার একটা আশঙ্কা থেকে যাবে। তাছাড়া বিভিন্ন ধরনের সহায়তা বা তদবির এই ধরনের ব্যাপারগুলো কিন্তু রয়েই যায়। সুতরাং বাংলাদেশে এখন পর্যন্ত ওই ধরনের কোনো অবস্থার তৈরি হয়নি যেখানে পিআর সিস্টেম বাধ্যতামূলক হতেই হবে। তবে যেহেতু রাজনৈতিক দলগুলোর একটা বৃহৎ অংশ এই পিআর সিস্টেমে জাতীয় নির্বাচনের কথা বলছে, তাই 50% আসনে আপনি সরাসরি ভোটের ব্যবস্থা করেন, আর 50% আসনে পরীক্ষামূলকভাবে এইবার পিআর সিস্টেমে নির্বাচন করে দেখা যেতে পারে যে আসলে পিআর সিস্টেম বাংলাদেশের জন্য কার্যকরী বা কার্যকরী না। আমরা চাই বাংলাদেশের প্রতিটা সেক্টরে পরিবর্তন আসুক, কিন্তু সেই পরিবর্তনটা অবশ্যই সাধারণ জনগণকে কেন্দ্র করে আসতে হবে। যদি পিআর সিস্টেম সাধারণ জনগণের জন্য মঙ্গলজনক কিছু বয়ে আনে, তাহলে পিআর সিস্টেমে নির্বাচন হতে কোনো ধরনের বাধা নেই। এখন বাকিটা দেশের সর্বোচ্চ নীতি নির্ধারকরা নির্ধারণ করবেন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন কিভাবে বাংলাদেশের জনগণকে উপহার দেওয়া যায় এবং একটি নির্বাচিত সরকার গঠন করে দেওয়া যায়, যে সরকার হবে শুধু এবং শুধুমাত্র জনকল্যাণমুখী। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।